সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ইসে আসে, ফেসবুকে আসে। উনি প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে? কেন মির্জাব্বাসে আপনি মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? নির্বাচন না সংস্কার? ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন? নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না, কিন্তু আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 17 বছরে বিএনপির প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে, 5,000-এর উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোকসহ, আমাদের বয়স তো এখন 75, আমাদের মতো লোকসহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে হাত দরাজ করুন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আমি বলবো না, বলবো যে আল্লাহর অশেষ রহমতে এখনও আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন, এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে, উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন, আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল, 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08-এর কথা বলছি, ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? তো এখন আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি নেহায়েতই অল্প বয়সের 40 কোটার একজন যুবক ছিলেন। আমাদের সঙ্গে কথা বলতেন তারেক রহমান সাহেব, আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা আলাপ করতাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু সহ আরও অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি আমাদের কোনো একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন। অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান। এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায়।
এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো। কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন। আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারপর কি জানি বলে, কি একটা চেয়ার ঘুরে, যেটা অনেক স্পিনিং চেয়ার, স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই। সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য। আল্লাহর অশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলের দায়িত্ব পালন করছেন। এবং আমি বলবো যে আমরা এখন থেকে 20 বছর আগে ওনাকে যা দেখেছি, 20 বছর পর আজকে দেখছি অনেক তফাৎ। আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন। যারা একসময় তারেক রহমানকে পছন্দ করতেন না, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে। বলে শুনতে ভালো লাগে আমাদের। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম না আপনার সাথে কথা বলবো, আমি ঘটনা বললাম। আজকে এখন একটা অবস্থা এসছে আমার দেশের, নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার পড়লে। কিন্তু ছোট্ট একটা কথা কি জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, আর আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন, আসে, ফেসবুকে আসে, উনি প্রায় বলেন কেন মানবেন না, আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস আপনি মানবেন না। আরে ভাই, তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন, আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করব না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকারি মেলা কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন। এগুলো কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানুষের চরিত্র হরণ করবেন। এগুলো কি? এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না। আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে। কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। তা আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা লেখে,
জবাব দিয়ে দিয়েন, এগুলারে সোজা হয়ে যাবে, জবাব দেবেন, এগুলোর ভিত্তি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা। ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে, বলুক, আপনাদের টাকা কামানোর দরকার তো নাই, আপনারা জবাবটা দিয়ে দেবেন, মানুষজন জানবে। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা, নির্বাচন সংস্কার, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন আরেকটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই। আমরা খেয়াল করলাম, এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপির এক ভাই তো না, ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই। আমি কমিশনার হয়েছিলাম 27 বছর বয়সে, 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকে এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের এই সন্তান তুল্য এই ছেলেদেরকে কী বলে অ্যাড্রেস করব আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়েতই বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, বিএনপি বসে দিচ্ছে এখানে। আর ভাই, বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, সে প্রসঙ্গে আমি পরে আসব। তা যদি হয়, আরেকবার দেশটাকে মুক্ত করেন না, দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশের যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে, কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু, আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই, কি কমু, আমার আর ভালো লাগে না এখন এটা কইতে। আরে ভাই, 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।